রাজাকি ভাই, ডাকসু নির্বাচন হয়েছে, সেখানে একেবারে যেটা বলা হয় বাংলায় ভূমিধস বিজয় হয়েছে ছাত্র শিবিরের। এই নির্বাচনের আপনি আহ, রাজনৈতিক মেরুকরণ সমীকরণ কি দেখছেন? এটার পজিটিভ নেগেটিভ, কেন এত বিশাল বিজয় হলো, কেন ছাত্র দলের এমন বিশাল পরাজয় হলো, আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ ফিরোজ ভাই, আপনাকে এবং আপনার চ্যানেলের দর্শক শ্রোতা সবাইকে আমার শ্রদ্ধা এবং সালাম। আমি তো আসলে যেটা বলবো সেটাই ধরেন অনুমান বা হাইপোথিসিস, এর বাইরে তো কিছু না ইনফ্যাক্ট। আর সহজ সহজ সরল কথা যদি বলেন, তাহলে শিবিরকে ভোট দিচ্ছে, তারা ভোট পাইছে, আর তো কিছু না। ভোট দিছে, ভোট পাইছে। এটাকে কেউ বলতে পারে যে ইতিমধ্যে কথা উঠছে, কারচুপির কথা উঠছে, আগেই ব্যালটে ভোট দেওয়া ছিল, এরকম কথাও আসছে। তো এগুলো তো ধরেন ট্রেডিশনালি নির্বাচনে ফলাফলের পর এগুলো আসে। কিন্তু যেহেতু ফলাফল ঘোষণা হয়েছে, তেমন কিছু হয়নি, তাহলে মনে হয় যে আলটিমেটলি নির্বাচন একটা হয়ে গেল। এই নির্বাচনটা অনেক কিছু দেখার ব্যাপার আছে ব্যক্তিগতভাবে আমি যদি মনে করি আর কি। কারণ সাধারণত আর কি ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ট্রেডিশন অতীতে কি দেখা গেছে বলে মনে হয়? আমার মনে হয় মানে ভিপি পদে একজন স্বতন্ত্র প্রার্থী দাঁড়ানো চারটিখানি কথা না। প্লাস আপনাকে আরো একটা জিনিস বলি, এই গবেষণা প্রকাশনা সম্পাদক পদে যিনি বিজয়ী হয়েছেন, তার নাম সম্ভবত তন্নি, এবং সে কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসাবে, এবং সে জুলাই আন্দোলনের একজন সৈনিক ছিল, এবং সে বোধহয় আহতও ছিল। এবং ভিপি পদের স্বতন্ত্র প্রার্থী, মেয়েটার নাম মামা ফাতেমা, সেও বোধহয় 5,000 ভোট পেয়েছে। এটা কিন্তু মারাত্মক একটা ব্যাপার। আপনি যত কথাই বলেন, স্বতন্ত্র একটা প্রার্থী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই 5,000 ভোট নিজের ঝুড়িতে নেওয়া, এটা একটা সাংঘাতিক ব্যাপার। এবং এখানে দুইটা পেশে কিন্তু আছে, সেও জুলাই চেতনার সৈনিক, আর তন্নি সেও জুলাই চেতনার আহত সৈনিক। এইটা আপনি মাথায় রাখেন, পরে কথা বলছি। এরপর আরেকটা বিষয় আপনি যদি দেখেন, এখন আমাদের দেখার বিষয় কোনটা, যে এই ফলাফলটা কেন হইল। আসলে না, আমরা কিন্তু পুরনো ধাঁচের লোক এখনো। আমরা সামনের দিকে এগোতে পারি না, সামনের চিন্তা করতে পারি না। এই যে পট পরিবর্তন আপনি লক্ষ্য করে দেখেন, যে বরাবর আমরা দেখছি ছাত্রলীগ আর ছাত্র দল মুখোমুখি হয়েছে ডাকসু নির্বাচনে। সেখানে কিন্তু আমরা কেউ কল্পনা করি নাই ছাত্র দল আর শিবির মুখোমুখি হবে, এবং মুখোমুখি হওয়ার পর এত বিরাট ব্যবধানে শিবির জিতবে। শিবির জেতায় কিন্তু গোটা দেশ স্তম্ভিত বা আশ্চর্য হয়েছে। কিন্তু বিএনপি যদি জিততো, আমি কেন, কেউ বিন্দু মাত্র আশ্চর্য হইতো না, কারণ ওটা হয়তো একেবারেই স্বাভাবিক একটা প্রক্রিয়া। তো আপনি এই 5ই আগস্ট যে শেখ হাসিনা যেমন চলে গেল, এটা যেমন আমরা কল্পনা করতে পারি না, একইভাবে বিএনপি মানে ছাত্র দল আর কি, ছাত্র দল এটায় এমন ভাবে পরাজিত হয়েছে, সেটাও বিশ্বাস করা যায় না। আচ্ছা, ব্যক্তিগতভাবে যদি আপনি আমাকে প্রশ্ন করেন, আমি বলবো, আমি আমার নিজের চ্যানেলে এবং 3-4 দিন আগে বোধহয় এনটিভিতে আমাকে এই প্রশ্ন আসছিল যে ডাকসু নির্বাচনের বিষয়টা আপনি কিভাবে দেখছেন। তো আমি বললাম যে দেখেন, ডাকসু নির্বাচনটা যখন হচ্ছে, তার পাশাপাশি কিন্তু কিছু উপকরণ আছে, মানে কি বলে, যে যার উপরে ভিত্তি হইতে পারে। 1 নম্বর, শেখ হাসিনা চলে গেছে, অর্থাৎ একটা বিরাট বিপর্যয়, রাজনৈতিক অভ্যুত্থান বা বিপ্লব, হোয়াট এভার ইট ইজ, একটা ঘটছে। তার মানে দেশের সিচুয়েশনটা স্বাভাবিক না। সেই অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে একটা নির্বাচন আসছে, এবং এই নির্বাচনটার দিকে কিন্তু সবাই তাকায় ছিল, আপনি আমি সবাই মোটামুটি। এবং আমি বলেছিলাম যে আমার ব্যক্তিগত ধারণা, যে জুলাই চেতনা যারা ধারণ করবে, মানে ভোটাররা যাকে চিন্তা করবে যে জুলাই চেতনার পক্ষে যারা আছে বা জুলাই চেতনা ধারণকারী যারা, তাদেরকে ছাত্ররা ভোট দিতে পারে, এই ধরনের বক্তব্য আমার ছিল। বলতে পারেন কারণটা কি। এখন তার আগে বলি, এই জুলাই চেতনার দাবিদার আমরা সবাই, এবং আমরা জুলাই চেতনায় মানে জুলাইতে আন্দোলনে সবাই অংশগ্রহণ করেছিও,
এটা স্বীকৃত, সবাই বলি আমরা। কিন্তু মাঠে যে পার্টিকুলার ছাত্রগুলা ছিল, ওরা কিন্তু আপনার আমার কথায় কান দিছে বলে আমার কাছে মনে হয় না। কারণ যে মাঠে ছিল সে দেখছে তার সামনে কে, পিছে কে, ডাইনে কে, বায়ে কে, পাশে মারা গেল কে, রাখাল না ছাত্র না শ্রমিক না কৃষক না কোনো দলের নেতা, এগুলো কিন্তু তারা দেখছে চাক্ষুষ। এবং এই যে 1400 লোক মারা গেছে তার পাশে কিন্তু উইটনেস ছিল মারা যাওয়ার সময়, উইটনেস তো ছিল। তা উইটনেস যদি থেকে থাকে তাহলে তারা কাকে তাড়াইছে, কোন শক্তিটাকে তাড়াইছে, এবং সেই শক্তিটাকে তাড়াইয়ে যে পরিস্থিতিটা হইল এটা ধারণ করে কারা, এটা কিন্তু আপনি বিজ্ঞাপন দিয়ে পারবেন না যে জুলাই চেতনা আমরা এই ভূমিকা রাখছি। এটা খাবে না, কারণ এটা মাত্র 14 মাস আগের ঘটনা, এমন না যে 14 বছর আগের। সুতরাং তারা তরতাজা, তাদের মগজ মননে এটা তাদের ভিতরে ধারণ করছে তারা। কারণ এই যে আজকের যারা ছাত্র তারা কিন্তু এই একটা আন্দোলনই দেখেছে, তারা কিন্তু এরশাদের পতন আন্দোলনও দেখেনি, দেখার কথাও না। সুতরাং এই যে আন্দোলনটা হয়েছে সেই আন্দোলনটা মানে জুলাই জুলাই চেতনা যারা ধারণ করে, সেই ধারণ করাটা কিন্তু ছাত্ররা তাকে বিশ্বাস করছে। আমি মনে করি যে যারা জুলাই চেতনা ধারণ করে আমরা তাকে ভোট দিব, সুতরাং বিশ্বাস করছে ছাত্ররা। এটা আমি আমার ওপিনিয়ন, এটা একটা কাজ করেছে বলে আমার কাছে মনে হয়। পাশাপাশি যদি আপনি এখন বলেন যে তাহলে চেতনা ধারণ করছে, এটা কি আইডেন্টিফাই কিভাবে করলো, এটা আমার ব্যাপার না, এটা ছাত্রদের ধারণা, তারা যেটা উপলব্ধি করছে তাদের কাছে। তা না হলে আপনি এরকম রিভার্স রেজাল্ট হোক, জিতুক শিবির, কিন্তু ভোটের ব্যবধানটাও কিন্তু অস্বাভাবিক, মানে যেটা চিন্তা করা যায় না। আমি এটা নিয়ে কোনো আমার বিদ্বেষ, ক্ষোভ, অভিমান, আনন্দ, বেদনা কিছুই নাই। কিন্তু আমি এই নির্বাচনটাকে দেখছি যে জুলাই চেতনা ধারণকারীরা বোধহয় বেশি ভোট পেয়েছে, কিংবা ছাত্ররা কনসিডার করছে কে জুলাই চেতনাকে ধারণ করে। তা না হলে আপনি স্বতন্ত্র প্রার্থী তন্নি কেন পাশ করবে? একটা বিশ্ববিদ্যালয় তন্নি 11,000+ ভোট পাইছে, এটা কি করে হবে? আবার ভোট পাবে কেন, এটা একটা বিষয়। উমামা ফাতেমা 5,000 ভোট কেন পাবে? এটা একটা জাস্ট ফিলিংস যে দেখাই দিল এই, অর্থাৎ তারপরে ভোটটা ভাগ হয়ে গেছে যে না উমামাকে দিছে কারণ স্বীকৃতি স্বরূপ সে জুলাই চেতনা ধারণ করে, আর সংগঠন হিসেবে তো তারা বেশি পাবেই যারা জুলাই চেতনা ধারণ করে। সুতরাং ফলাফলটা তার ভিত্তিতে হয়েছিল, আমার ব্যক্তিগত মতামত। এখন আসেন এখান থেকে আমরা কি শিখলাম। কেউ কেউ বলছে সম্প্রতি, এই সম্প্রতি না, আজকে বা কালকে বোধহয়, আজকে ওপিনিয়ন দিছে কি, মানে জাতীয় রাজনীতিতে এর কোনো প্রভাব পড়বে না, সেই চ্যাপ্টার আমি পরে আসতেছি। কিন্তু তার সাথে জুড়ে দিছে এটা যে অতীতে যারা ভিপি হয়েছে, ছাত্র কি বলে ইউনিভার্সিটির যারা ভিপি হয়েছে, তারা জাতীয় রাজনীতিতে তেমন কোনো ভূমিকা রাখতে পারেনি। এই কথাটা বলছে কেন আমি ঠিক জানি না, কিন্তু এই কথাটার অর্থ দাঁড়ায় যে জাতীয় রাজনীতি করতে পারে নাই, মানে কি ছাত্র রাজনীতি আর জাতীয় রাজনীতি এক না, এক মানে এটাকে ছোট করেই দেখা হয়েছে। কিন্তু আমরা যদি ভাবি যে রাজনীতিবিদ আমরা তৈরি করব, তাহলে ছাত্র রাজনীতি থেকে যারা পদ পেয়ে আসে, ভিপি, জিএস, এজিএস, অন্যান্য পদ যারা হোল্ড করে, সেইগুলাকে তো ড্রেসিং করার দায়িত্ব যখন মাঠ লেভেলে আসবে, ছাত্র রাজনীতি ছেড়ে আসবে, তখন তো রাজনৈতিক দল যে যার দলের সংগঠনের যারা পাশ করে তাদেরকে তো ড্রেসিং করা দরকার। কিন্তু আমরা দেখি নাই যে মাদার দল যেটা, সে কিন্তু তাদের ছাত্র সংগঠনের নেতা ভিপি হয়েছে তারা খুশি হয়, কিন্তু ভিপি পদ থেকে বেরোয় আসার পর দলীয় ভাবে তাদেরকে তেমন কোনো মূল্যায়ন বা পদ দেওয়া হয় না, আমি দেখি নাই। অথচ আমরা কিন্তু কথায় কথায় বলি রাজনীতিবিদরা রাজনীতি করবে, তাহলে বিশ্ববিদ্যালয়ে সময় সময় যারা ডাকসু নির্বাচন করেছে তার থেকে যারা আসছে তাদেরকে কিন্তু তার মাদার দল যেটা, সে কোনো মূল্যায়ন করে। নাম্বার ওয়ান। নাম্বার টু, রাজনীতিবিদরা ক্ষমতায় থেকে পরিকল্পিত ভাবে ভিপি নির্বাচন, ডাকসু নির্বাচন বন্ধ রেখেছে টাইম টু টাইম। কিন্তু আপনি যদি মনে করেন যে রাজনীতিবিদ তৈরি করবেন, তাহলে তো আপনার এটা ওপেন রাখা উচিত ছিল সব সময়। কেন আপনারা ওপেন রাখেন নাই? রাজনীতিবিদ তৈরির জায়গাটাই তো ছাত্র সংগঠন থেকে রাজনীতিবিদ আসবে। এখন আপনারা স্যাটায়ার করে বলেন জাতীয় রাজনীতিতে তাদের কোনো রোল নাই, দেন নাই আপনারা রোল। ভিপি নূরের রোল কি, মাহমুদুর রহমান মান্নার রোল কি, কেউ আমরা মূল্যায়ন আপনারা করেন না, কারণ তখন ওইটাকে দেখেন বাবা ওটা ছাত্র রাজনীতি, ওটার কথা আলাদা। এইবার আসেন ওটা আলাদা, এখন রাষ্ট্রীয় রাজনীতি অন্য, অথচ তাকে মূল্যায়ন করা। যে 30,000, আপনি সিম্পল ঢাকা ইউনিভার্সিটি ধরেন, এখন এই মুহূর্তে প্রায় 40,000 ছাত্রছাত্রী, তো 40,000 ছাত্রছাত্রীকে যে ভিপি হিসাবে হ্যান্ডেল করতে পারবে এবং 1 বছর হ্যান্ডেল করে আসার পর সে রাজনীতিতে অবদান রাখতে পারবে না, এটা কি গ্রহণযোগ্য?
তার মানে পরিষ্কার রাজনীতিবিদরা তাদেরকে অবমূল্যায়ন করেছে। এবং এই আমি চ্যালেঞ্জ করে বললাম, এরা যখনই আবার দলে আসবে তখন বলবে বাবা দল আর রাজনীতি, মূল দল আর ছাত্র রাজনীতি এক নয়। এইবার আসেন আপনি, আর আপনাকে আর একটা কথা বলি, এখন দেখার বিষয় কোনটা, এই বার্তাটা কি দিল আমাদের কাছে? বার্তাটা দিল যে দেখেন এরকম টার্মোয়েল সিচুয়েশনের মধ্যেও কিন্তু একটা নির্বাচন হয়ে গেল, এবং আমরা তেমন কোনো বাজে কোনো সংবাদ আমরা পাই নাই, কোনো মারামারি হানাহানি কাটাকাটি বলতে যা বোঝায় তেমন পাই নাই। বিচ্ছিন্ন কিছু হয়তো ব্যবহারগত আচরণগত কিছু হয়েছে, এগুলো হতেই পারে, ওভারনাইট আমরা একেবারে সব হয়ে যাব তা না, কিন্তু তাও একটা নজির তৈরি হয়েছে। এক, দুই নম্বর, ইটস এ মেসেজ ফর দ্য সিনিয়র পলিটিশিয়ানস যে কিভাবে করে। আর এখন দেখবার বিষয়টা হচ্ছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বোধহয় কালকে হবে, তারপরে এইটার ওয়েবটা কোথায় যায়, ছাত্র রাজনীতির এই ওয়েবটা কোথায় কোথায় যায়, সব জায়গায় যদি হয়। আর তৃতীয় দেখার বিষয় যে এই শিবির যারা পাশ করলো তারা এখন বিজয়ী দল, পরাজিত দলের সাথে তাদের আচরণটা কেমন হয় সেটা এখন দেখবার বিষয়। যদি তারা জাতিকে বার্তা দিতে পারে যে হ্যাঁ আজকে পরাজিত যারা তাদের সাথে আমরা অন্তত শান্তিপূর্ণ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইউনিভার্সিটিতে সহ অবস্থান করতেছি, সেটা এখন দেখবার বিষয়। আর যদি হতে হয় তাহলে সেটা হবে আর একটা বার্তা জাতীয় যারা রাজনীতি করেন তাদের জন্য। অবশ্য তারা মনে মনে ওইটাই বলবেন, ছাত্র রাজনীতি আর এক নয়, এটা তারা বলবেন। এইবার আসতে পারেন যে আপনি জাতীয় রাজনীতিতে এর কি প্রভাব পড়তে পারে, এইটা যদি আলোচনার বিষয় ধরেন। আপনি এই যে ডাকসু নির্বাচন হয়ে গেল, আমার ধারণা আমি যেটা শুনে আসছি দীর্ঘদিন যাবত যে রাজশাহী ইউনিভার্সিটি বা চিটাগাং ইউনিভার্সিটি এখানে নাকি বরাবরই শিবিরের প্রভাব বেশি, আমি জানি না, বাট এটা আমি শুনে আসছি। তো এখন এটা যদি ওয়েভ হিসাবে কাজ করে, একটা ঢেউ হিসাবে কাজ করে, তো সেটা ওইদিকে ত্বরান্বিত হতে পারে। হলে যেটা হবে, ছাত্র মহল কিন্তু আস্তে 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 যদি এদের ইয়েতে যায়, তাহলে সেটা হয়তো তাদের একটা প্রভাব হইতে পারে ইউনিভার্সিটি, কলেজ, প্রাইভেট কলেজ, সরকারি কলেজ যেটাই হোক সেটার ভিতরে হতে পারে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে শিবিরের প্রতি আমি যে বার্তাটা দিতে চাই, তাদের মাদার দল যেহেতু জামাত, তাদের সম্পর্কে কথিত আছে যে এরা ক্ষমতায় আসলে পরে কি বলে, ক্ষমতায় আসলে এরা স্বাধীনতা বিরোধী শক্তি, এই অপবাদ আছে এক। দুই নম্বর, তারা ইসলামের রাজনীতি যখন করে, ইসলামের রাজনীতির নামে তারা ড্রেস কোড দিতে পারে মানুষকে, নারী পুরুষ সবাইকে, এই মাজার ভেঙে ফেলে, এই ধরনের কথা আছে। এই যে বিষয়গুলা, এই বিষয়গুলা থেকে তাদের ঊর্ধ্বে উঠে আসতে হবে যদি সামনে, কারণ এই দেশের মানুষ এক্সট্রিম কিছু চায় না, এক নম্বর। দুই নম্বর হলো বিশ্ববিদ্যালয় থেকে শিবিরকে এই বার্তা দিতে হবে যে উই আর লিবারাল ফোর্স, লিবারাল পলিটিক্যাল ফোর্স, নাম্বার ওয়ান। নাম্বার টু, এই বার্তা তাদেরকেও দিতে হবে ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এবং এটা এটা আমি ধর্ম নিরপেক্ষ ত্রিবের ব্যাপার না, কারণ ধর্মের বিষয়টি ইন্ডিভিজুয়াল কেস। আপনার ধর্ম আপনি পালন করবেন, ধর্মীয় কোনো রিচুয়াল আপনি আরেকজন চাপাই দিতে পারবে না, আরেকজন আপনাকে এসে গাইডলাইন দিতে পারবে না যে ধর্মীয় ভাবে এই পোশাক পরতে হবে আপনাকে। কারণ ধর্মীয় পোশাক বলতে কোনো পোশাক নাই, শালীন পোশাক সেটা এক জিনিস, সেটা রুচিশীল মানুষ পরে। সমাজে আমরা অনেক পাগল উলঙ্গ হাঁটতে দেখি, তাই বলে তাদের পিটাবো যে তুই তো পাগল? সে পাগল আদৌ নাও তো হইতে পারে, কাপড়ের অভাবে পাগল, অথবা সে যে কোনো ভাবেই হোক পাগল। সুতরাং এই সমস্ত জিনিসগুলো থেকে উঠতে হবে, এবং রাষ্ট্রীয় লেভেলে বা বিশ্ববিদ্যালয় লেভেলে যাতে এরকম ধর্মীয় বিষয় নিয়ে কোনো ঘোলাটে পরিস্থিতি না হয়। ছাত্র শিবিরের মধ্যে যারা হিন্দু সদস্য আছে তারা কি করবে? আপনি এখানে যে কাজগুলো হলো কি, ছাত্র সংগঠনটার কাজ কি, স্টুডেন্ট এবং ম্যানেজমেন্ট বা অ্যাডমিনিস্ট্রেশন বিশ্ববিদ্যালয়ের, তাদের মাঝখানের ব্রিজটা হইল এই ডাকসুর প্রতিনিধিরা। সুতরাং ছাত্রদের সমস্যা নিয়ে প্রশাসনের সাথে আলাপ করবে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলাপ করবে এবং সলভ করবে। সেটা যে ধর্মেরই হোক, যে ধর্মীয় হইলেও করবে, ধর্মীয় না হইলে অন্যান্য প্রবলেম হইল। এরা হইলো জাস্ট ব্রিজ বিটুইন কমন স্টুডেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফ ইউনিভার্সিটি। সুতরাং এখানে আমি কোনো প্রবলেম দেখি না। রাজনৈতিক ভাবে কোনো চ্যালেঞ্জ দেখেন কিনা জামাত? আপনি রাজনৈতিক ভাবে যদি চ্যালেঞ্জের হিসাব করেন সেটা কিরকম আমি বলি আপনাকে। এটার ইম্প্যাক্ট যেটা হতে পারে, আমরা জানি মাঠে রাজনৈতিক দলগুলার প্রতিনিধিরা কে কোথায় কি করছে এটা নিয়ে নানান ধরনের আলোচনা অলরেডি হচ্ছে। তো আপনি যদি জাতীয় রাজনীতির ব্যাপার আনেন,
সেটাই যে এটার খুব একটা ইম্প্যাক্ট হবে তা আমি বলতে পারি না, না হওয়ার সম্ভাবনা। কেন? সেখানে হলো 12 কোটি ভোটার, তার ভিতরে আপনি মনে করেন 85%ই 80%ই ধরেন ইয়ে নয়, ছাত্র নয়। 80% ছাত্র নয়, 20% ছাত্র আছে। সুতরাং 80% ছাত্র নয়, এটা যেমন একটা ব্যাপার। আর এই একমাত্র ইসলামী দলগুলো বাদে অন্য যে দলগুলো আছে তারা হইলো রাজনৈতিক সমুদ্র বা রাজনৈতিক বড় নদী যাই ধরেন, কেননা নদী বা সমুদ্রের মধ্যে সাপ, ব্যাঙ, কুচিয়া, কুমির, হাঙ্গর, বোয়াল, পুঁটি মাছ, তেলাপিয়া সব থাকে। এটা হইলো সমুদ্র বা বড় নদীর বৈশিষ্ট্য। আর ইসলামী দলগুলো করে এরকম যে যারা সিগারেট খায় আমার শরীক হইতে, আমার দলের মেম্বার হইতে পারবে না, বারে যায় হইতে পারবে না, নেশা করে হইতে পারবে না, ইত্যাদি ইত্যাদি। আমি একমত, আপনি ভালো লোক নিয়ে থাকেন, কিন্তু এই লোকগুলো তো ভোটার, এই লোকগুলো তো ভোটার, সবার ভোটই তো আপনার দরকার। কাজী আপনি মাজার ভাঙবেন, ফর এক্সাম্পল ইসলামী দল যদি মাজার ভাঙে, ইসলামী দলরা ভাঙে কিনা জানি না, কিন্তু ভাঙার পর আমরা যে শব্দগুলা পাইছি, তৌহিদি জনতা, যে মাজারে মানে কবর থেকে তুইলা পুড়ে ফেলে, এই এইগুলা যদি, এই সিনারিও গুলো যদি চলমান থাকে, তাইলে আপনি মাজারের ফলোয়ার্স বাংলাদেশে বহু আছে। আপনি লক্ষ্য করে দেখবেন যে হযরত শাহজালালের রওজা, সেটা জিয়ারত করে শেখ হাসিনাও তার ক্যাম্পিং শুরু করছে, খালেদা দিয়ে শুরু করছে, ডক্টর কামাল শুরু করছে, এরশাদ সাহেবও শুরু করছে। কিন্তু বাইতুল মোকাররমের তো 12-14 জন খতিব মারা গেছে এই পর্যন্ত স্বাধীন হওয়ার পরে। সেই বাইতুল মোকাররমের খতিব যে মারা গেছে, সেই কবর জিয়ারত কইরা কেউ কি কোনো ক্যাম্পেইন শুরু করছে? করে নাই। তাহলে এই যে মাজারে যায় কেন, আর ওই কবরে যায় না কেন? মাজারে পয়সা ফালায়, না চাইতেই ফালায়। আর আপনি মসজিদে বাক্স দিয়া খুতবার সময় টাকা চাইও পান না, কেন পান না? এই বিষয়গুলো মাথায় নিতে হবে আপনাদেরকে। এই সমস্ত রাজনীতিকে মানুষের অনুভূতিতে, আমি গোলাপ শাহ মাজারের সামনে যান, দেখবেন একটা লোক 20টা টাকা ফালায় চলে যাচ্ছে, আপনাদেরকে বাধা দিবেন কেন? তার তৃপ্তি তার কাছে, এটা তো রাষ্ট্রের কোনো ক্ষতি করছে না। আপনি ব্যক্তি যদি মনে করেন ব্যক্তি পূজা করে ওই মাজারটার, হোয়াট ইজ ইউর প্রবলেম? ইউর কন্ট্যাক্ট উইথ দ্য ক্রিয়েটর, এটা আপনার সাবজেক্ট। আপনার সাথে আল্লাহর যোগাযোগ, এটা আপনার সাবজেক্ট। আপনি আমাকে যোগাযোগ করাইতে বাধ্য করতে পারবেন না, কারণ এটা আমার, আপনি বললে যোগাযোগ হবেও না। সুতরাং আমি মনে করি এই সমস্ত বিষয়গুলো থেকে ইসলামী দলগুলো তার চিন্তা চেতনার পরিবর্তন করতে হবে। যতই আপনি এটা ধর্মীয় বিষয়ে বলেন সেটা ভিন্ন কথা, কারণ আপনি গ্লোবাল ভিলেজে থাকবেন, গ্লোবাল বিশ্বে থাকবেন, মাল্টি কালচারের দেশ, আপনাকে সেটাকে বিবেচনায় নিতে হবে। তা নাহলে কিন্তু জীবনভর ইসলামী দলগুলা কিন্তু কোনো রাজনৈতিক সভা করে না, তাদের হয় কর্মী সম্মেলন, কর্মী সম্মেলন হয়। আর রাজনৈতিক সভা হয় অন্যান্য রাজনৈতিক দলের, যেখানে তারা জনসভা ডাকলেই অন্যান্য ধর্ম, গোত্র, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব যাবে কিনা এখন। হ্যাঁ, আগামী এটার তো একটা রাজনৈতিক প্রভাব আছে, ফলে আগামীতে যে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে মেরুকরণটা আরো জোরালো হয়ে যাবে কিনা, অর্থাৎ বিএনপি তার শক্তি বৃদ্ধি করার চেষ্টা করবে, জামাতও তার শক্তি বৃদ্ধি করার চেষ্টা করবে। আপনার কাছে কি মনে হয় ইম্প্যাক্ট এটা? আমি শুনেন, এটা তো ভবিষ্যৎবাণী করা খুবই কঠিন, কিন্তু আমি যেহেতু বলছি আনপ্রেডিক্টেবল একটা জায়গায় আমরা আছি। আমরা এখন বর্তমান বাংলাদেশের সবকিছু নিয়ে আনপ্রেডিক্টেবল। ও বললাম হাসিনা চলে গেছে, এটা আনপ্রেডিক্টেবল। ইউনূস সাহেব এইসব বসবে, এটাও হঠাৎ করে কল্পনা করা যায় নাই। আজকে নির্বাচনে এই ফলাফল হবে, এটা কল্পনা করা যায় নাই। আপনি যা কিছু, আপনি কিছুই কল্পনা করতে পারতেছেন না। এখন যদি হঠাৎ করে আজকে দেখলাম মানে নির্বাচন দেখলাম শিবিরের লোক সারা ইউনিভার্সিটি ক্যাম্পাস পাহারা দিছে, কথার কথা বলছি। কালকে যদি মনে করেন যে সারা বাংলাদেশে রাজনৈতিক যে ছাত্র কি বলে, যত নির্বাচন হয়ে যাক ইউনিভার্সিটি বা কলেজের নির্বাচন হওয়ার পর, সেই ছাত্ররা যদি মনে করে নেক্সট ইলেকশনের সময় তারা প্রতিটা সেন্টার পাহারা দেবে দূর থেকে, এবং প্রশাসনকে বলবে আমরা পাহারা দিতে চাচ্ছি, কেউ বাধা দিতে পারবে না, কারণ প্রশাসন এখন যে জায়গায় আছে বাধা দিতে পারবে না। এবং সেক্ষেত্রে যদি বাংলাদেশের জনগণ কোনো কারণে একবার চিন্তা করেই ফেলে যে আমরা তো অতীতে পরীক্ষিত দুইটা দলের ভোট দিয়ে দেখছি জনগণের ভাগ্যের কোন উন্নয়ন হয় না, এবং এরকম যদি গণেশ উল্টানের চিন্তা করে, করতেও পারে, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু এটা হবে আমি বলছি না, কারণ ইট ইজ নট সো ইজি, যে এটা এত সহজ ব্যাপার না। কিন্তু ওই যেহেতু ভবিষ্যৎবাণী করা যায় না, আমি কোনোটাই ভবিষ্যৎবাণী করতেছি না। তবে আজকে পর্যন্ত যেটা মনে হয়, এই মুহূর্তে নির্বাচন হলে যারা জেতার তারাই জিতবে, এবং এটাই স্বাভাবিক।